আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আজকে আপনাদের মাঝে পজিটিভ ভার্ব নিয়ে আসলাম। তো আমরা যারা বেসিক্যালি পজিটিভ ভার্বে খুবই দুর্বল তারা অবশ্যই ক্লাসটা দেখি। আমরা কয়েকজন লাইভে আছে, একটু দেখে নিই। আমাদের সাথে যুক্ত হয়েছে অনেকেই। আজ আমাদের টপিক হচ্ছে পজিটিভ ভার্ব। দেখা যাচ্ছে কি বা ক্লিয়ার বোঝা যাচ্ছে কি, একটু জানাবেন প্লিজ। আমাদের সাথে যুক্ত হয়েছে এমডি সিয়াম খান, ধন্যবাদ। এবং কি সাথে সাথে শেয়ারও করে দিছে, অসংখ্য ধন্যবাদ শ্যাম ভাই। আমরা কিছুক্ষণের ভিতরে স্টার্ট করবো ক্লাসটা। ঠিক আছে, আমরা ক্লাস শুরু করি। আপনাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কথা যদি শোনা না যায় অবশ্যই জানাবেন। গতবারের ক্লাসে অবশ্যই কথা বোঝা যায় নাই, একটু কম বোঝা গিয়েছে, লেখাগুলো বোঝা যায় নাই। আপনারা প্লিজ এবার কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। লাইভে শুরু থেকে থাকলে অবশ্যই ক্লাসটা ভালো বুঝতে পারবেন। মাঝখান থেকে অবশ্যই ক্লাসটা বোঝা এত সহজ নয়।
ওকে, তাহলে আমরা শুরু করি। আজকের আমাদের বিষয় হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ শব্দের অর্থ হচ্ছে অকর্ম, আর ভার্ব শব্দের অর্থ ক্রিয়া। তার মানে পজিটিভ শব্দের অর্থ হচ্ছে অকর্ম ক্রিয়া, যার মানে যে ভার্বের কোনো বেসিক্যালি কোনো কাজ নেই, যে ভার্ব এর কোনো কাজ নেই, তাকে বাধ্য করে বা অনুমতি দিয়ে বা উৎসাহ দিয়ে বা দায়িত্ব নিয়ে কাজ করাতে হয়। পজিটিভ ভার্বের সংজ্ঞা যদি আমরা বলতে চাই তাহলে এভাবে বলতে পারি, বা পজিটিভ ভার্বের সংজ্ঞার আগে আমাদের আরেকটা ভার্ব সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে কমন ভার্ব। কমন ভার্ব সাধারণ ক্রিয়া। কমন ভার্ব হচ্ছে ভার্বের যে কাজ সাবজেক্ট নিজে করতে পারবে, সেটা হচ্ছে কমন ভার্ব। ভার্বের যে কাজ সাবজেক্ট নিজে করে থাকে তাকে কমন ভার্ব বলে। যেমন বলতে পারি আমরা আই প্লে ফুটবল। দেখেন এখানে যে ভার্ব আছে, কমন ভার্ব হচ্ছে প্লে। প্লে মানে কি? খেলা করা। তাহলে দেখেন এই যে প্লে, যে ভার্ব আছে, এই ভার্ব খেলা করে কি? অবশ্যই এখানে আমি করি। তার মানে যখন কোনো ভার্বের কাজ সাবজেক্ট সরাসরি করবে তখনই সেটা হবে কমন ভার্ব। এটা হচ্ছে একটা কমন ভার্ব। তার মানে আমরা কমন ভার্ব সম্পর্কে আইডিয়া রাখতেছি যে ভার্বের কাজ যখন কোনো সাবজেক্ট সরাসরি করবে তখনই সেটা হবে কমন ভার্ব। তাহলে আই প্লে ক্রিকেট, আমি ফুটবল খেলি। তার মানে প্লে মানে খেলা করা। কে খেলা করে? আমি তো খেলা করি, তবে আমি সরাসরি কাজটা করতেছি। ওকে, কমন ভার্ব গেল। পজিটিভ ভার্বের একটা সংজ্ঞা দেখেন। পজিটিভ ভার্বের সংজ্ঞা হচ্ছে যে ভার্বের কাজ সাবজেক্ট সরাসরি করে না, অন্য কাউকে দিয়ে করিয়ে থাকে, সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। তার মানে কি বলছি? যে ভার্বের কাজ সাবজেক্ট নিজে সরাসরি না করে অন্য কাউকে দিয়ে করিয়ে নেয়, সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। দেখেন একটা এক্সাম্পল, মাদার মেক্স মি ডু দি ওয়ার্ক। দেখেন মাদার মেক্স মি ডু দি ওয়ার্ক। মা আমাকে কাজটি করতে বাধ্য করল। তার মানে মা কিন্তু কাজটা নিজে করেনি, কে করছে? আমি করেছি। তার মানে কি বলছে? মাদার হচ্ছে সাবজেক্ট, নিকট ভার্ব, অবজেক্ট। এটা বিয়ার ইনফিনিট বলতে পারি আমরা, কারণ এখানে অবশ্য ডোর আগে অবশ্য টু আছে, এটা বিয়ার ইনফিনিট বলতে পারি না। যাক, এটা আমাদের বিষয় না, আমরা আস্তে আস্তে একটু করে। তাহলে মাদার মেক্স মি ডু দি ওয়ার্ক, মা আমাকে কি করলো? বাধ্য করেছিল ডু দি ওয়ার্ক, কাজটি করতে। তার মানে মা কিন্তু নিজে কাজটি করেনি, কে করেছে? আমি করেছি। তার মা আমাকে দিয়ে কাজটি করিয়েছে। তার মানে অবশ্যই বুঝতে হবে এটা হচ্ছে একটা কি? পজিটিভ ভার্ব। মেক হচ্ছে একটা পজিটিভ ভার্ব, মা আমাকে দিয়ে কাজটি করায়। তাহলে পজিটিভ ভার্বের সংজ্ঞা হচ্ছে যে ভার্বের কাজ সাবজেক্ট নিজে সরাসরি না করে অন্য কাউকে দিয়ে করিয়ে নেয়, সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। ক্লিয়ার? পজিটিভ ভার্ব সম্পর্কে আমরা যদি একটা পজিটিভ ভার্বের ফর্মুলা লিখি বা কমন ভার্ব বা পজিটিভ ভার্ব সম্পর্কে একটু আইডিয়া নিই আমরা। কমন ভার্ব, কমন ভার্ব, পজিটিভ ভার্ব।
দেখেন কমন ভার্ব সি অর্থ কি দেখা। যখন আমরা এইটার একটা পজিটিভ ফর্ম এই সি কমন ভার্ব একটা পজিটিভ ফর্ম লিখে যাব তখন আমরা শো লাগবে শো। শো মানে অন্যকে দেখানো। তার মানে কি বললাম সি হচ্ছে একটা কমন ভার্ব, শো হচ্ছে একটা পজিটিভ ভার্ব। সি মানে দেখা, তার মানে সাবজেক্ট সরাসরি দেখে। শো মানে দেখানো, অন্যকে দেখানো। তাহলে সাবজেক্ট অন্যকে কি করে দেখিয়ে থাকে, সাবজেক্ট কিন্তু নিজে দেখে না, অন্যকে দেখিয়ে থাকে। তাহলে সি দেখা, শো অন্যকে দেখানো। এরকম আর কিছু ভার্ব আছে নো অর্থ জানা। যদি আমরা এটাকে একটা পজিটিভ ভার্ব লিখতে যাই সেক্ষেত্রে আমরা লিখতে পারি ইনফর্ম অর্থ অন্যকে জানানো। আমরা একটু ডট ডট দিয়ে লিখি অন্যকে জানানো। আবার যদি লিখি রিমাইন্ড রিমেম্বার অর্থ স্মরণ করা। রিমেম্বার শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। স্মরণ করা ঠিক এইটারই আমরা যদি পজিটিভ ভার্ব লিখতে যাই তাহলে অবশ্যই রিমাইন্ড হবে। রিমাইন্ড রিমাইন্ড অন্যকে স্মরণ করিয়ে দেওয়া, অন্যকে স্মরণ করিয়ে দেওয়া। বা অন্যকে স্মরণ করা। অবশ্যই মূলধন্য হবে। আমরা যদি আরেকটা ভার্ব দেখি ইট। ইট অর্থ হচ্ছে খাওয়া। ঠিক এইটাই আমরা যদি পজিটিভ ভার্ব লিখতে যাই তাহলে লিখব কি ফিট। ফিট মানে অন্যকে খাওয়ানো। অনেক ভার্ব আছে, যত ভার্ব লেখার সময় আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। যাই হোক কমন ভার্ব প্লাস পজিটিভ ভার্ব। কমন ভার্ব হচ্ছে সি দেখা। ঠিক এইটাকে যদি আমরা পজিটিভ ফর্ম লিখতে যাই তাহলে অবশ্যই লিখতে পারি কি শো অন্যকে দেখানো। তো লাইন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে অনেকেই। আমি একটু কমেন্টে জানতে চাচ্ছি যে আমার কথা কি আপনি একটু বোঝা যায়? আমার কথা যদি বোঝা না যায় একটু বলুন প্লিজ। আমাদের শ্রদ্ধেয় স্যার সাইদুল ইসলাম স্যার কমেন্ট করেছেন নাইস ক্লাস। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনার জন্যই আজ আবার ক্লাসে আসা।
ফিরে আসছি ক্লাসে। তাহলে আমরা কমন ভার্ব প্লাস পজিটিভ ভার্ব সম্পর্কে জানলাম। এখন আমরা কমন ভার্ব, আমাদের কমন ভার্বটা অতটা কাজে লাগে না, কিন্তু পজিটিভ ভার্ব বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে, সেই তো আমরা অবশ্যই পজিটিভ ভার্ব সম্পর্কে জানব। এখানে মূল বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে সি এর পজিটিভ ভার্ব পেলাম শো, বা ইট এর পজিটিভ ভার্ব পেলাম ফিট, কিন্তু কিছু কিছু ভার্বের পজিটিভ ফর্ম নেই। সেই ক্ষেত্রে আমরা কি করব? তার মানে হচ্ছে আমাদের মাঝে অনেকে যুক্ত হয়েছেন। ওকে, যাই হোক, আমরা যে কথা বলতেছিলাম, কমন ভার্বের পজিটিভ ফর্ম অবশ্যই আছে, তবে যেগুলো বেসিক্যালি যে ভার্বের পজিটিভ ফর্ম নেই, সে ভার্বের পূর্বে আমরা ফার্স্ট ভার্ব বসে পজিটিভ অর্থ প্রকাশ করতে পারি। তার মানে বলতে গেলাম, বলতে চাচ্ছি এরকম যে যেরকম ডো এর পজিটিভ ফর্ম নেই, ডো এর পজিটিভ ফর্ম নেই, যেহেতু ইট এর পজিটিভ ফর্ম আছে, যেহেতু ফিট বলতে পারি আমরা ইট এর পজিটিভ ফর্ম, কিন্তু ডো এর পজিটিভ ফর্ম নেই, সেই ক্ষেত্রে আমরা কি করব? তখন আমাদের কি করণীয়? এই যে ডো এর আগে আমাদের কি করতে হবে? 5টি ভার্ব বসিয়ে আমরা এই ডো এর অর্থ কি করব? প্রকাশ করব, তার মানে পজিটিভ অর্থ প্রকাশ করব। এখন আমরা সরাসরি সেই 5টি ভার্ব নিয়ে আলোচনা করব, যে 5টি ভার্ব নিয়ে আমরা পজিটিভ অর্থ কি প্রকাশ করতে পারি। পরীক্ষা থেকে আসে বেসিক্যালি এই যে পজিটিভ ভার্বের ফর্ম আসে, গঠন প্রণালী আসে, এবং বিভিন্ন চাকরি পরীক্ষাগুলো আসে, এবং শেষ পর্যন্ত আমি একটা প্রাইমারি একটা কোশ্চেন নিয়ে সর্বশেষ আলোচনা করব। থ্যাংক ইউ, আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ। টোটাল 5টা পজিটিভ ভার্ব শিখব গঠন সহ। আমাদের এখানে 3টা পজিটিভ ভার্ব লিখলাম, মেক, লেট, হেল্প। দেখেন এর ভার্ব এটা স্টার্ট দিয়ে লিখে দিলেন, মনে থাকবে মেক, লেট, হেল্প প্লাস পারসন, তার মানে ব্যক্তিবাচক থাকতে পারে, বস্তুবাচক থাকতে পারে। পারসন অবলিক থিং, মেক, লেট, হেল্প, এরপরে ব্যক্তিবাচক থাকতে পারে, বস্তুবাচক থাকতে পারে। থিং কি? বস্তু, তাই না? তারপরে যে ভার্বটা বলবো সেটা নিয়েই যত ঝামেলা, ভার্বের বেস ফর্ম। এই 3টা কথা আমাদের মনে রাখতে হবে। মেক, লেট, হেল্প, এরপরে ব্যক্তিবাচক শব্দটা আসতে পারে, বস্তুবাচক শব্দটা আসতে পারে, তারপরে যে ভার্বটা বসাতে হবে সেটা হলো আমাদের মেন বিষয়, সেটা মনে রাখতে হবে। তারপরে যে ভার্বটা বলবো সেটা হলো ভার্বের বেস ফর্ম। ভালো করে দেখে রাখেন, খুব ইম্পর্টেন্ট বিষয়টা, যে মেক, লেট, হেল্প, এরপরে ব্যক্তিবাচক শব্দটা আসতে পারে, বা ব্যক্তিবাচক অবজেক্ট আসতে পারে, বস্তুবাচক অবজেক্টও আসতে পারে, তারপরে যে ভার্বটা বসাবো সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। পরীক্ষায় কিন্তু এইটাই আসে, যে ভার্ব কোনটা বসাবে সেটা নিয়ে কিন্তু অনেক সময় আমাদের মাঝে লেগে যায়।
তো যাই হোক, আমরা মনে রাখবো মেক, লেট, হেল্প যদি পজিটিভ ভার্ব হিসেবে থাকে সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই ভার্বের বেস ফর্মটা দিতে হবে। জাস্ট এটুকুই মনে রাখবেন। আর একটা বিষয়, আমরা তিনটা ভার্ব নিয়ে একটু আলোচনা করি, তারপর আমরা আবার আর দুটো ভার্ব আছে সেই দুটো ভার্ব নিয়ে আলোচনা করবো। দেখেন, আমি যদি একটা একটা করে আসি, মেক, মেক থাকতে পারে, আবার মেডও থাকতে পারে। অর্থ কি? বাধ্য করা, কোনো কাজ করতে বাধ্য করা। শুধু বাধ্য করা লিখে না, বাধ্য করা। তাহলে আমরা একটা ভার্ব ফার্স্টে মেকটা আলোচনা করেছি, মেক পাবলিক মেড। পাস্ট ফর্ম থাকলে অবশ্যই মেড হবে, আর প্রেজেন্ট ফর্ম থাকলে মেক হবে। মেক পাবলিক মেড এর অর্থ হচ্ছে বাধ্য করা। তার মানে আপনাকে কোনো কাজ করতে বাধ্য করবে। এবার আমরা স্ট্রাকচার আসি। ফার্স্ট আমরা যা দেবো সেটা হচ্ছে সাবজেক্ট, কি সাবজেক্ট, তারপর মেক বা মেড, তারপর হচ্ছে পারসন অথবা থিং। তার ব্যক্তিবাচক পদ্ধতি হতে পারে, বস্তুবাচক পদ্ধতি হতে পারে। ঠিক, তারপরে যেটা বলবো সেটাই আমাদের মেন বিষয়। মেক বা মেড থাক আর যাই থাক ওটা কোনো বিষয় না, তবে এইখানে যে বিষয়টা হচ্ছে সেইটাই মূল বিষয়, ভার্বের বেস ফর্ম। এখানে মেক থাক, মেড থাক, লেট থাক, হেল্প থাক, এটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে আপনি কি দিবেন, পারসন বা থিং এর পর আপনি কোন ভার্বটা বসাবেন সেটাই হলো বড় বিষয়। যাই হোক, তাহলে কি আমরা পেলাম? সাবজেক্ট পেলাম মেক, মেড, পারসন বা থিং, ভার্বের বেস ফর্ম। একটা এক্সাম্পল যাই। I make her do the sum. I make her do the sum. I make her do the sum. Subject, make বসানো হয়েছিল মেক বা মেক থেকে একটা বললাম পারসন। পারসনের পরে আপনি কিন্তু ভার্বের বেস ফর্ম দিতে হবে, কিন্তু ভার্বের বেস ফর্ম, তারপরে বাকি অংশ আছে। তো যাই ছিল অর্থটা কি আসলে দেখেন, আমি তাকে অঙ্কটি করতে বাধ্য করি। তার মানে এখানে কিন্তু আই কিন্তু অঙ্কটা করে না, অঙ্কটা কি করে? সে, হার করে। আই মেক হার ডু দিস সাম, আমি তাকে অঙ্কটা করতে বাধ্য করি। আমাদের রুলস হচ্ছে সাবজেক্ট মেক বা মেড আসবে, অবশ্যই এখানে মেক আসছে, মেড আসতে পারে, পারসন বা থিং থাকতে পারে, এখানে পারসন আছে, অবশ্যই থিংও থাকতে পারে, ব্যক্তিও থাকতে পারে, বস্তুও থাকতে পারে, নো প্রবলেম। তারপরে যেটা বসবে সেটা ভার্বের বেস ফর্ম। বাকি অংশ ক্লিয়ার? তাহলে আমরা মেক বা মেড শব্দের অর্থ কি? বাধ্য করা। তাহলে এই ভার্ব সম্পর্কে আমরা বুঝলাম। এখানে যদি হার না থাকে, অবশ্যই বস্তুবাচক কোনো সাবজেক্ট থাকে, কোনো সমস্যা নেই, ভার্বের বেস ফর্মটা আপনাকে দিতে হবে। ওকে, আমরা মেক বা মেড সম্পর্কে জানলাম। এবার আসি লেট। অনুমতি দেওয়া। তার মানে হচ্ছে অনুমতি দেওয়া। লেট শব্দের অর্থ হচ্ছে অনুমতি দেওয়া। আমরা যদি এটাকে শ্রেণীভাবে লিখতে যাই, সাবজেক্ট লেট প্লাস পি, পিতে পার্সন বোঝালাম, আর টিতে থিং বোঝালাম, টি। আচ্ছা, আমি ফুল লিখি, পার্সন পাবলিক থিং প্লাস ভার্বের বেস ফর্ম। সাবজেক্ট লেট, পার্সন বা থিং, ভার্বের বেস ফর্ম। এবার আমরা একটা বলছি, আই let him play the chess.
চেস। চেস মানে কি? দাবা। তাই আমি তাকে দাবা খেলার অনুমতি দিলাম, তার মানে আমি কিন্তু দাবাটা খেললাম না, আমি তাকে কি করলাম? দাবা খেলার অনুমতি দিলাম, আমি তাকে দাবা খেলতে সাহায্য করলাম। তাহলে অর্থটা কি আসছে? আমি তাকে দাবা খেলার অনুমতি দিলাম। তাহলে এখানে দেখেন সাবজেক্ট আছে, লেট আছে, পার্সন বা থিং, এখানে কিন্তু পার্সন আছে, থিং থাকলে সমস্যা নেই। ব্যক্তিবাচক সাবজেক্ট থাকতে পারে, বস্তুবাচক সাবজেক্ট অবজেক্টও থাকতে পারে। ব্যক্তিবাচক সাবজেক্ট অবজেক্টও থাকতে পারে, বস্তুবাচক অবজেক্টও থাকতে পারে। কিন্তু তারপরে কি হবে সেটা মেন বিষয়। প্লে হচ্ছে ভার্বের বেস ফর্ম, প্লে ভার্বের বেস ফর্ম। চিজ দাবা, তার মানে কি বললাম? আই লেট হিম প্লে দ্য চিজ, আমি তাকে দাবা খেলতে অনুমতি দিলাম। তাহলে অবশ্যই কি পাইতেছি? যে লেটের পরও আমরা কিন্তু ভার্বের বেস ফর্মটা পাচ্ছি। ঠিক আছে, এবার আমরা আসি আরেকটা বিষয় হচ্ছে হেল্প। সরি, আমরা একটু দেখি আমাদের সাথে আর কেউ যুক্ত হয়েছে নাকি। ওকে, তাহলে আবার শুরু করি। হেল্প, আমরা এই কথা কি সাহায্য করা, এই কথা সাহায্য করা। আচ্ছা ঠিক আছে, হেল্পের গঠনটা আমরা আসি। সাবজেক্ট প্লাস হেল্প প্লাস পার্সন অবলিক থিং প্লাস এই হেল্প। এই হেল্পের ক্ষেত্রে একটু পরিবর্তন আছে, আপনি ভার্বের বেস ফর্ম দিতে পারতেছেন, আবার ইনফিনিটিভও দিতে পারতেছেন। সো একইভাবে দুটো লিখতেছি, টু প্লাস ভার্বের বেস ফর্ম, একটা ফর্ম আর একটা ফর্ম আপনি দিতে পারতেছেন শুধু বেস ফর্ম, ব্যাস। তার মানে হেল্পের ক্ষেত্রে একটু পরিবর্তন, যদি আপনি ভাবে বেস ফর্ম দেন তাও হচ্ছে, আবার দেখা যাচ্ছে ইনফিনিটিভ দিলেও হচ্ছে। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, আমি কিন্তু টু প্লাস ভার্বের বেস ফর্ম লিখেছি। দেখেন সাবজেক্ট হেল্প, পার্সন বা থিং, তারপরে বলছি টু প্লাস ভার্বের বেস ফর্ম, অবলিকতে ভার্বের বেস ফর্ম লিখেছি। তার মানে আপনি কি করতে পারতেছেন? আমরা এক্সাম্পল দিয়ে ক্লিক করে দিচ্ছি। I help the man
হেল্পের ক্ষেত্রে শুধু একটু পরিবর্তন হবে, আপনি ভার্বের বেস ফর্ম দিতে পারছেন আবার ইনফিনিটিভও দিতে পারতেছেন, কোনো সমস্যা নেই। দেখেন আই হেল্প দ্য ম্যান রান দ্য বিজনেস। আমি লোকটিকে ব্যবসা পরিচালনা করতে সাহায্য করেছিলাম বা সাহায্য করি, তাহলে ব্যবসাটা কিন্তু আমি করি, লোকটিকে দিয়ে করাচ্ছি এবং লোকটিকে সাহায্য করি, তাহলে আই হেল্প দ্য ম্যান রান দ্য বিজনেস। দেখুন সাবজেক্ট আছে, আই হেল্প আছে এবং কি কিন্তু অবজেক্ট কিন্তু অবশ্যই পার্সন, ব্যক্তিগত অবজেক্ট আছে এবং ভার্বের বেস ফর্ম আছে, কিন্তু ভার্বের বেস ফর্ম রান হচ্ছে ভার্বের বেস ফর্ম বাকি সব। এখন দেখেন এটা কিন্তু ফার্স্ট, যেহেতু একটা বলে দেন সাবজেক্ট হেল্প ভার্ব অবজেক্ট, এখানে কিন্তু ইনফিনিটিভ দিয়েছি, টু প্লাস ভার্বের বেস ফর্ম বাকি সব। তাহলে কি বলতে হলো, আমরা কি বুঝতে পারলাম, যদি হেল্প থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দুইটা ভাবে আমরা পজিটিভ দুইটা ভাবে আমরা গঠন করতে পারি। একটা হচ্ছে সাবজেক্ট এর পরে হেল্প অবশ্যই থাকে, তারপর অবজেক্ট বা পার্সন বা থিং যাই থাক কোনো সমস্যা নেই, কিন্তু আপনি ইনফিনিটিভ দিতে পারতেছেন, আবার ভার্বের বেস ফর্মটাও দিতে পারতেছেন। তারপরে হেল্পের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, তবে যদি কিনা কোনো পরীক্ষায় আসে দুইটা অপশনই দেওয়া থাকে, দুটো অপশনই যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনি এটাকে ফলো করবেন, যেটা ভার্বের বেস ফর্ম থাকবে হেল্পযুক্ত সেটাকে আপনি আনসার হিসাবে কারেক্ট করবেন, যদি ইনফিনিটিভ আছে সেটাকে করবেন না। যদি দুটো অপশনই আসে পরীক্ষায় যে হেল্প দিয়ে দুটোই আছে, যে আপনার ভার্বের বেস ফর্ম আছে আবার দেখাচ্ছে ইনফিনিটিভও আছে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই ভার্বের বেস ফর্ম যে অপশনে থাকবে সেটা কি করবেন, সিলেক্ট করবেন। তার মানে কি বললাম, সাবজেক্ট প্লাস হেল্প পার্সন উইথ বিং থাকবে, পার্সন বা থিং থাকবে, এবং যদি থাকে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়েও করতে পারবো, আবার ভার্বের বেস ফর্ম দিয়েও করতে পারবো, আবার টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়েও করতে পারবো। কারণ দুটা কিন্তু জিনিস, এটা কিন্তু দুটা বিষয় বুঝতে হবে, এটা ক্লিয়ার করতে হবে যে সাবজেক্ট হেল্প তারপরে পার্সন বা থিং যদি থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ভার্বের বেস ফর্ম দিয়েও সেন্টেন্সটা কারেক্ট করতে পারতেছেন, আবার টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়েও সেন্টেন্সটা কারেক্ট করতে পারছেন। আপনি লেখার সময় লিখতে পারেন, কিন্তু আপনি যদি কোনো এমসিকিউতে আসা প্রশ্ন দাগাতে যান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভার্বের বেস ফর্ম যেটা আছে সেটাকে সিলেক্ট করতে হবে, নতুবা সমস্যা হবে। ওকে, তাহলে আমরা হেল্প সম্পর্কে আমরা আমাদের আইডিয়াটা রাখলাম। এখন আমরা যে প্রত্যাশিত আমাদের তিনটি ভার্ব চলে গেল, আর দুটি ভার্ব আছে সেই দুটি ভার্ব সম্পর্কে আমরা জানি। কেমন লাগতেছে ক্লাস একটু অবশ্যই কাইন্ডলি কমেন্টে জানাবেন। ওকে, আমরা আমাদের কাঙ্ক্ষিত দুটো ভার্ব পেয়ে গেলাম, হ্যাভ অবলিক গেট। হ্যাভ অবলিক গেট, দেখেন হ্যাভ অবলিক গেটে কিন্তু একটু ঝামেলা আছে, একটু ভালো করে ক্লিয়ার হন। হ্যাভ অবলিক গেটের পরে যদি কোনো বস্তুবাচক অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করবেন। আবার যদি দেখেন হ্যাভের পরে ব্যক্তিবাচক সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ভার্বের বেস ফর্ম ইউজ করবেন। আবার যদি দেখেন গেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট আছে সেই ক্ষেত্রে অবশ্যই ইনফিনিটিভ ইউজ করবেন, তার মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করবেন। আবার বলতেছি দেখেন হ্যাভ অবলিক গেট এরপর যদি আপনার বস্তুবাচক অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করবেন। আর যদি হ্যাভ এর পরে অবজেক্ট থাকে, ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, সেই ক্ষেত্রে আপনি ভার্বের বেস ফর্ম ইউজ করবেন।
আর যদি গেট এর পর ব্যক্তিবাচক অবজেক্ট থাকে সেক্ষেত্রে আপনি ইনফিনিটিভ ইউজ করবেন। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। এখন আমরা স্ট্রাকচারে যাই। স্ট্রাকচারে লিখি হ্যাভ। আমরা হ্যাভ দিয়ে সেটি শুরু করি। হ্যাভ না থেকে আপনি আচ্ছা হ্যাভ অর্থ আমরা লিখে নিই। তারপরে ওখানে লিখি হ্যাভ। কোনো কিছু দায়িত্ব নিয়ে করা বা দায়িত্ব নিয়ে করানো দিলাম। দায়িত্ব নিয়ে করানো। আমরা একটু দেখি আমাদের সাথে কে যুক্ত হয়েছে। অবশ্যই একটা মেসেজ আসছে। তাহলে আমরা দেখি অর্থ দায়িত্ব নিয়ে করা। এখন এটা গঠনটা কি আসতে পারে? সাবজেক্ট প্লাস হ্যাভ থাকতে পারে, হ্যাজ থাকতে পারে, হ্যাভ থাকতে পারে। হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস অবশ্যই বস্তুবাচক সাবজেক্ট অবজেক্ট সরি প্লাস B3। একটু ক্লিয়ার হবে কি বলবেন? হ্যাভ অর্থ কিন্তু দায়িত্ব নিয়ে করা। তাহলে হ্যাভের সাবজেক্টের পরে হ্যাভ থাকতে পারে, হ্যাভ থাকতে পারে। তার মানে হ্যাভের হচ্ছে তিনটা ফর্ম লেখা। হ্যাভ, হ্যাজ, হ্যাড যেগুলো একটা থাকতে পারে। তারপরে যদি এখানে বস্তুবাচক অবজেক্ট আছে সেক্ষেত্রে ভার্বের কোন ফর্ম? পাস্ট পার্সেন্ট ফর্ম। এক্সাম্পল দিয়ে ক্লিয়ার হবে। I have the car cleaned। তার মানে আমি দায়িত্ব নিয়ে গাড়িটি পরিষ্কার করিয়েছিলাম। তো এখানে কিন্তু কাকে দিয়ে করিয়েছিলাম সেটা কিন্তু নেই। আমরা যদি লিখে দিই বাই ম্যান, ওকে সেন্টেন্স কারেক্ট। তবে এই যে বাই ম্যান যেটা আছে এটা উজ্জ্বল থাকবে সবসময়। কি থাকবে? এটা উজ্জ্বল। কিছু কিছু সেন্টেন্সে থাকতে পারে, কিছু কিছু সেন্টেন্সে নাও থাকতে পারে, তবে উজ্জ্বলই বেশি থাকে। যে এই যে কারটা, এই যে গাড়িটি, সেই গাড়িটি কিন্তু পরিষ্কার করিয়েছিলাম লোকটিকে দিয়ে, আগে লোকটিকে দিয়ে। তার মানে আমি দায়িত্ব নিয়ে লোকটিকে দিয়ে কিন্তু গাড়িটিকে পরিষ্কার করিয়েছিলাম। তার মানে এখন দেখেন সাবজেক্ট হ্যাভ, হ্যাজ থেকে একটা থাকবে। তারপরে যদি দেখেন যে বস্তুবাচক কোনো কি আছে অবজেক্ট আছে, তার গাড়ি কিন্তু বস্তুবাচক গাড়ি বস্তুবাচক অবজেক্ট। তারপরে কিন্তু আমরা ভার্ব কোন ফর্ম করছি? পাস্ট পার্টিসিপল ফর্ম। ক্লিয়ার? তবে কিছু কিছু সব ক্ষেত্রে বলতে কখনোই বাই ম্যান এটা থাকে না। সো এটা উইথড্র করে দেয় আপনাদের সুবিধার্থে বোঝালাম। ওকে, আমরা তারপরে আসি হ্যাভের আরেকটা যে বিষয় আছে সেটা আমি ক্লিয়ার করে দিই। হ্যাভ পার্সন প্লাস V0, তার মানে কি ভার্বের বেস ফর্ম। দেখেন আমি যদি লিখি সাবজেক্ট প্লাস have, has, oblique, had plus person, person plus অবশ্যই V0, তার মানে কি ভার্বের বেস ফর্ম। ক্লিয়ার মনে রাখবেন। আমি তো হ্যাভটাকে ক্লিয়ার করে দিয়েছি। হ্যাভ, কারণ হ্যাভ সম্পর্কে দুইটা আছে, তাহলে একদম দুটো রুলই আছে হ্যাভ সম্পর্কে। যে হ্যাভের পরে যদি দেখেন যে বস্তুবাচক অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম, আর হ্যাভের পরে যদি দেখেন যে ব্যক্তিবাচক কোনো অবজেক্ট আছে সেই ক্ষেত্রে ভার্বের কি ফর্ম? বেস ফর্ম। দেখেন আমি কিন্তু লিখছি সাবজেক্ট হ্যাভ অবলিক হ্যাজ, হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস অবজেক্ট পার্সন প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা দেখি এক্সাম্পল দিই।
I had the boy. I had the boy clean the car. দেখো আমি বালকটিকে দিয়ে দায়িত্ব নিয়ে গাড়িটি পরিষ্কার করিয়েছিলাম। তাহলে সাবজেক্ট আছে, হ্যাভ হ্যাজার যেগুলো একটা থাকবে, এবং এখানে কিন্তু অবজেক্টটা কিন্তু অবশ্যই ব্যক্তিবাচক হতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। ক্লিন ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, তাহলে আমরা কি পাইলাম? হ্যাভ সম্পর্কে একটু ক্লিয়ার হন ভালো করে। সাবজেক্ট হ্যাভ হ্যাজ হ্যাড। এরপরে যদি দেখেন আপনি বস্তুবাচক অবজেক্ট থাকে সেক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর যদি দেখেন হ্যাভ সাবজেক্ট হ্যাভ হ্যাজ হ্যাডের পর দেখেন যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে সেক্ষেত্রে ভার্বের বেস ফর্ম। ক্লিয়ার? এবার আমরা ক্লাস শেষের দিকে যাচ্ছি। গেট অর্থ হচ্ছে কোনো কাজ উৎসাহ দিয়ে করা বা উৎসাহ দিয়ে করানো। উৎসাহ দিয়ে করানো বা কনভিন্স করানো বা রাজি করানো, এক্ষেত্রে গেট ইউজ করা হয়। কনভিন্স করে করানো। যদি আমরা স্ট্রাকচার আসি, সাবজেক্ট প্লাস গেট অবলিক গট হতে পারে, প্লাস অবশ্যই থিং মানে কি বস্তুবাচক অবজেক্ট প্লাস V3। দেখেন তাহলে আমরা একে বলে যাই I got the car, এক করতে চাইলাম I got the car washed। তার মানে আমি উৎসাহ দিয়ে গাড়িটি ধৌত করিয়েছিলাম। তার মানে কাকে উৎসাহ দিয়ে? লোকটিকে, এদের বাই ম্যান। দেখেন তার মানে অবশ্যই এই যে আরেকটি অবজেক্ট সেটা কিন্তু উজ্জ্বল থাকবে। I got the car washed by man, আমি লোকটিকে দিয়ে গাড়ি ধুতে করেছিলাম। তারপর আমি কিন্তু নিজে করিনি, কত ভাবে সিস্টেম আছে সাবজেক্ট নিজে করবে না, অন্যকে দিয়ে করাবে। তার মানে লোকটিকে উৎসাহ দিয়ে কিন্তু গাড়িকে ধুতে করেছে। তবে অবশ্যই অবজেক্ট কিন্তু এটা বা ম্যান কিন্তু থাকবে না, উজ্জ্বল থাকবে, বেশিরভাগ সময় উজ্জ্বল থাকবে। এখন আমরা দেখি তাহলে কি সাবজেক্ট গট বা গেট একটা থাকতেই পারে। তারপর হচ্ছে অবশ্যই সেটা হবে বস্তুবাচক অবজেক্ট, এবং বস্তুবাচক অবজেক্ট থাকলে আপনি কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করবেন। এখন আমরা গেট দিয়ে আরেকটা আছে সেটা আমরা ক্লিয়ার করি। প্রথম কি দেবো? সাবজেক্ট প্লাস গেট অবলিক গট যেকোনো একটা, প্লাস এখানে কিন্তু আপনার অবশ্যই পার্সন হবে। কি হবে? পার্সন প্লাস টু প্লাস ভার্বের জিরো, তোমার কি ভার্বের বেস ফর্ম। সরি, হ্যাঁ ঠিক আছে। তাহলে কি বললাম আমরা? সাবজেক্ট গেট অবলিক গট থাকবে। তারপরে যদি দেখেন যে ব্যক্তিবাচক অবজেক্ট আছে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি কি করবেন? ইনফিনিটিভ ইউজ করবেন। ইনফিনিটিভ ইউজ না করলে কিন্তু অবশ্যই আপনার সেন্টেন্স কারেক্ট হবে না। তার মানে আমরা কিন্তু দুটো জিনিস পেলাম, গেট বা গটের পর আপনি যদি বস্তুবাচক অবজেক্ট পান সেই ক্ষেত্রে আপনি ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করবেন, আর গেট বা গটের পর যদি আপনি ব্যক্তিবাচক অবজেক্ট পান সেই ক্ষেত্রে আপনি ইনফিনিটিভ ইউজ করবেন।
আমরা एग्जांपल দিই। দেখেন I got the boy to wash the car। তার মানে আমি এই বালকটিকে উৎসাহ দিয়ে গাড়িটি কি করছিলাম, ওয়াশ করেছি। ওয়াশ মানে কি, ধৌত করা। তাহলে দেখেন সাবজেক্ট গেট বা গড থাকবে, তারপরে কিন্তু দেখেন পার্সন আছে, পার্সন তার মানে ব্যক্তিবাচক অবজেক্ট রয়েছে। তারপর আমাদের যা দিতে হবে ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্ম। ক্লিয়ার? তার মানে গেট বা গড এরপরে যদি ব্যক্তিবাচক বস্তুবাচক অবজেক্ট থাকে সেক্ষেত্রে আপনি ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করবেন। আর যদি গেট বা গডের পর ব্যক্তিবাচক অবজেক্ট থাকে সেক্ষেত্রে আপনি ইনফিনিটিভ ইউজ করবেন। তাহলে আমরা এটা ক্লিয়ার করি। দেখেন হ্যাভ অবলিক গেট এরপরে যদি হ্যাভ অবলিক গেট এরপরে যদি বস্তুবাচক অবজেক্ট থাকে সেক্ষেত্রে আপনি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করবেন। আর যদি হ্যাভ এরপরে পার্সন থাকে, ব্যক্তি থাকে, তাহলে ভার্বের বেস ইউজ করবেন। আর যদি গেটের পরে পার্সন থাকে তাহলে সেক্ষেত্রে ইনফিনিটিভ ইউজ করবেন। ক্লিয়ার? আমরা তাহলে একটা এক্সাম্পল দিই। আমাদের আজকে ক্লাস প্রায় শেষের দিকে আমরা একটা প্রাইমারি একটা কোশ্চেন সলভ করব। আপনাদের কাছ থেকে আমি আশা করি যা ইনভিজিটর ইনভিজিলেটর শব্দের অর্থ পরিদর্শক। পরিদর্শক The invigilator makes us our identity card at the exam center। এটা অবশ্য 2018 সালের কোশ্চেন, প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ, প্রাথমিক বিদ্যালয়ের 18 সালের কোশ্চেন। আমি অপশন দিয়েছি, আপনারা ক্লিয়ার করবেন। showing to show should showing to show should none। তাহলে কি বললাম, the invigilator makes us dash our identity card at the exam center। তার মানে কি, পরিদর্শক পরীক্ষার হলে আমাদেরকে পরিচয়পত্র দেখাতে বাধ্য করেছিল। আমরা তাহলে মেক সাথে কি বাধ্য করা। আমরা কিন্তু এই মেক সম্পর্কে অবশ্যই পড়ে আসছি, এই মেক সম্পর্কে আমরা অবশ্যই পড়ে আসছি। তাহলে আপনারা উত্তরটা দেন, আমি 1 মিনিট পর আপনাদের সাথে যুক্ত হচ্ছি।
ওকে, আমি তাহলে বলে দিচ্ছি। তাহলে the invigilator makes us dash our identity card at exam center. পরীক্ষা কেন্দ্রে পরিদর্শক আমাদের থেকে পরিচয়পত্র দেখাতে বাধ্য করেছিল। তাহলে আমাদের কিন্তু সেই রুলসই আমাদের দেখেন মেক্স। আমরা কিন্তু ফার্স্টে বলছিলাম হেল, মেক, লেট, বুঝলাম, মেক, লেট, হেল।